পৃথিবীর কোন জিনিস চাঁদ থেকে দেখা যায়, সেই চীনের প্রাচীরের একদম শেষ পর্যন্ত যেখানে ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে, সেই শেষ পর্যন্ত আমি গিয়েছিলাম, ছবি তুলেছিলাম, দুটো কথা বলেছিলাম। ওই যে বেজিং শহর, আমাদের যাত্রাপথের সবচাইতে কঠিন চড়াই। তো যারা প্রাণ হারিয়েছিল সেই সময়, তাদেরকে আশেপাশে বিভিন্ন জায়গায় সমাহিত করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল। মারা গেছে এখানে কবর দিতে। যেখানকার সরকার বা এখানকার প্রশাসন তারা কিন্তু কোনো ধর্মে বিশ্বাস করে না। আপনারা সাপোর্ট না করলে আর থোড়ি আমি চায়না আসতে পারতাম, আমার 18th কান্ট্রি। আজ 3রা জুন 2026, চায়নাতে আমার 10তম দিন। আর যদি সময়ের কথা বলি, তাহলে ভারতীয় সময় এখন ভোর 4:42, স্থানীয় সময় সকাল 7:12। এ যাবৎ চায়নাতে এসে পৌঁছানোর পর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, বা আমি দেখেছিলাম চায়নার সবথেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট, ঝাংজিয়াজির আফতার পার্ক, ফাস্ট বুলেট ট্রেন, কিংবা অত্যাধুনিক চকচকে চংচিং সিটি। এই সব কিছু ছাড়াও চায়নাকে কিন্তু আমরা চিনেছি ছোটোবেলা থেকে অন্য একটা কারণে। সেই কারণটা কি? ইয়েস, চায়নার প্রাচীর বা চীনের প্রাচীর। সেই চীনের প্রাচীর না দেখলে কিন্তু চায়না ভ্রমণ অসম্পূর্ণ আমার এবং আপনাদের কাছে। তো আজ 3রা জুন 2026 সকালে বেরিয়ে পড়েছি বেজিং থেকে সেই চীনের প্রাচীর দেখার উদ্দেশ্যে। এটা একটা কন্ডাক্ট ট্যুর, এটা আমি অনলাইনে বুক করেছি, এবং যেখানে আমার সাথে গাইডের মিট হবে বা টিমের মিট হবে, সেই মিটিং পয়েন্টে যাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়ে পড়েছি। যাব মেট্রো স্টেশন, এবং সেখান থেকে মেট্রো নিয়ে যাব হচ্ছে জুসিকৌ স্টেশনে। দংশিকৌ থেকে যাব হচ্ছে চিচিকৌ, তারপর সেখান থেকে জুসিকৌ, কৌ, শিন, শান, বে। এইভাবেই দর্শকরা চায়নাকে চিনবে। দংশিকৌ থেকে দুটো স্টপ পরেই আসবে হচ্ছে চিচিকৌ। এই হচ্ছে চিচিকৌ স্টেশন, এখান থেকে নিতে হবে হচ্ছে 7 নম্বর লাইনের ট্রেন। আর এর পরের যে স্টেশন ছিল ওটাই হচ্ছে টেম্পল অফ হেভেন। ওটাও কিন্তু বেজিংয়ের একটা দর্শনীয় স্থান। পৃথিবীর কোনো দেশ ঘোরার জন্য কোনো এজেন্সি লাগে না, নিজেই ঘোরা যায়। তবে হ্যাঁ, তার জন্য স্টাডি করতে হয়, ব্রেন খাটাতে হয়, পড়াশোনা করতে হয়, আর প্ল্যানও বানিয়ে রাখতে হয়। আজকে যেমন আমার গাইডের সাথে দেখা হবে, এটা কন্ডাক্টেড ট্যুর। যদি আমি ঘুম থেকে উঠতে না পারতাম তাহলে কী হতো? এরকম প্ল্যান এ প্ল্যান বি কিন্তু বানিয়ে রাখতে হবে। আমি জুসিকৌগামী ট্রেনে উঠি, ততক্ষণে আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক করে দিন, আর অবশ্যই কিন্তু এরা কমেন্টস করে জানিয়েন যে আপনাদের চায়না সিরিজ কীরকম লাগছে। আর এই লাইনটা কিন্তু যাচ্ছে বেজিং শি রেলওয়ে স্টেশনের দিকে। জুসিকৌ স্টেশনে আমাকে বেরোতে হবে সাউথ ওয়েস্ট এক্সিট দিয়ে, মানে দক্ষিণ পশ্চিম। আর এখানেই আমার সঙ্গে দেখা হবে ওয়াং হাউয়ের। ওয়াং হাউকে ভাই, ওয়াং হাউ হচ্ছে আমার গাইড। আর এই যে মেট্রো করে এলাম, খরচা হলো হচ্ছে 38 টাকা 5 পয়সা। জুসিকৌ স্টেশনের বাইরে এরাও মনে হয় যাবে আমাদের সাথে চীনের প্রাচীর দেখতে আজকে, এরাও এখানে ওয়েট করছে। এখানে আশেপাশে কফির দোকান খুঁজতে হবে। আর বেজিং শহর থেকে যখন উঠেছিলাম ট্রেনে, তখন বেজিং শহর একরকম, এই জায়গাটা একরকম। যতক্ষণ না আমাদের ট্যুর স্টার্ট হচ্ছে, তার মধ্যে আপনাদেরকে দেখায় যে কীভাবে এই সাইকেলগুলোকে আনলক করতে হয়। তো এখানে একটা কিউআর কোড রয়েছে, একটা প্রত্যেকটা সাইকেল একটা ইউনিক নাম্বার রয়েছে। 699, এটা হচ্ছে 642, সামনে রয়েছে, পেছনে রয়েছে। আর এর একটা অ্যাপও রয়েছে, এইটা হচ্ছে সাইকেলের জন্য অ্যাপ। প্রথম 1 ঘন্টার জন্য পড়বে হচ্ছে 1.85 ইউয়ান, ঠিক আছে? এই বাইকের রাইডগুলো আবার আনলিমিটেডও করা যায়। 6.5 ইউয়ান, 2 ইউয়ান, 15 দিন, 7 দিন, আনলিমিটেড। এবং ক্লিক করার পরে আমি এটাকে স্টার্ট করতে পারি। এই প্রযুক্তিটা এমনই, এটা কিন্তু পুরো জিপিএস কন্ট্রোল, আর এখানে ব্লুটুথও আছে। যতক্ষণ না আনলক করবো চাকা ঘুরবেই না, যতই ঠেলাঠুলি করে যাই করি ঘুরবে না চাকা। আর যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন ও একটা এখান থেকে, মানে ভেতর থেকে একটা সিস্টেম আছে, স্পিকার আছে, ও বলবে একটা ওদের ভাষায় কিছু একটা বলবে, যে আনলক মি, রাইড মি, এরকম কিছুটা বলবে। দিয়ে তারপরে সাইকেল নিয়ে আর কি শহর ঘুরতে বেরিয়ে পড়ো। সমস্ত লেন করা সাইকেলের জন্য, মানে এই লেন দিয়ে সাইকেলই যাবে শুধুমাত্র। এই যে লাল লাল লেন করা আছে, শুধু সাইকেলই যাবে। এখানে যত গাড়ি চলছে না, অধিকাংশ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। এবার ইলেকট্রিক ভেহিকেল চেনার একটা উপায় আছে, দেখাই। এই যে নাম্বার প্লেটগুলো সবুজ, গ্রিন কালার, এগুলো সব হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। ব্লু কালারের নাম্বার প্লেট, ওগুলো সব হচ্ছে পেট্রোল বা ডিজেল চালিত। দোতলা বাস, ইকো ফ্রেন্ডলি বাস, চলে এসছে বাস। বাস ছাড়ার পর গাইড মাইক নিয়ে তার বক্তব্য পরিবেশন করতে শুরু করলো। কোথায় যাচ্ছি, কি দেখব, এই সেই। কেউ শুনলো, কেউ বুঝলো, কেউ বা নিজের স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকলো। গাইড যাওয়ার সময় সব কথা বলে দেবে, ঠিক আছে? ওখানে গিয়ে আর কোনো কথা বলে না।
আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু চায়নাতে বহু সময় বহু রাজবংশ বা ডাইনেস্টি শাসন করেছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে মিন রাজবংশ, খুব বিখ্যাত রাজবংশ মিন। তো সেই মিন রাজবংশের যে প্রাসাদ সেটা এখানেই ছিল, এই বেজিংয়ে। এই হচ্ছে সেই প্রাসাদের প্রাচীরের ভাঙা অংশ। বেজিং শহরে অনেকগুলো নদী রয়েছে, তার মধ্যে এই একটা নদী সবাই এখানে মাছ ধরছে, এটা হচ্ছে তংহুই নদী, ছোট নদী এটা। গাইডের বলা শেষ হয়েছে, এবারে আমি কিছু আপনাদের জন্য প্রো লেভেলের টিপস দিই। চীনের প্রাচীরের কিন্তু দুটো পার্ট রয়েছে, মানে দুদিক দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে বাদালিং আর একটা হচ্ছে মুতিয়ানিউ। আমি যে রুটে যাচ্ছি এটা হচ্ছে মুতিয়ানিউ রুট। বাদালিং রুটটা খুবই জনপ্রিয়, ওখানে প্রচুর ট্যুরিস্ট যায়, ঠিক আছে, প্রচুর ভিড় হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মুতিয়ান ইউ রুটটা চুজ করতে পারেন। মানে একটা প্রাচীর তো অনেক বড়, প্রাচীর তো আর ছোটো জায়গা নয়, বিরাট বড়, প্রায় 22,000 কিলোমিটার বিস্তৃত প্রাচীর। আমি ওখানে গিয়ে সব বলবো আপনাদেরকে, জাস্ট এখন আমি কয়েকটা বেসিক জিনিস বলে নিই। যে এই প্রাচীর দেখতে যাওয়ার জন্য বেজিং থেকে দুটো রুট রয়েছে, একটা হচ্ছে বাদালিং, একটা হচ্ছে মুতিয়ানিউ। বাদালিং যেতেও যা সময় লাগে, মুতিয়ানিউ যেতেও অলমোস্ট একই সময় লাগে। তবে আমি কেন বাদালিং গেলাম না, কারণ বাদালিংয়ে ভিড় প্রচুর হয়, ম্যাক্সিমাম টুরিস্ট ওখানে যে ওখানে প্রচুর রাশ হয়, ক্রাউডেড জায়গা। যারা একটু নেচার পছন্দ করেন বা সিনিক বিউটি পছন্দ করেন, একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো, ছবি টবি তুলবো, তাদের জন্য হচ্ছে মুতিয়ানিউ। সেই জন্য কিন্তু আমি মুতিয়ানিউ রুটে যাচ্ছি। আর বেজিং থেকে মুতিয়ানিউ সড়ক পথে মোটামুটি ধরুন 72 কিলোমিটার, 72 কিলোমিটার যাওয়া, 72 কিলোমিটার আসা। আর বেজিং যেহেতু ব্যস্ত শহর, তার জন্য কিন্তু সকালবেলা এখন ভালো রকম ট্রাফিক রয়েছে। যখন আমরা এয়ারপোর্ট এক্সপ্রেসে উঠে যাব, মানে হাইওয়েতে উঠে যাব, তখন আবার গাড়ি একদম টান টান চলবে। মোটামুটি আমার যা হিসাব তাতে হয়তো সকাল 10টার মধ্যে ওখানে পৌঁছে যাব। আসা যাওয়া নিয়ে এরা বলছিল 3.5 থেকে 4 ঘন্টা লাগে। বেজিং হচ্ছে চায়নার দ্বিতীয় বৃহত্তম শহর, জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। প্রথম হচ্ছে সাংহাই, দ্বিতীয় হচ্ছে বেজিং। বেজিং ভালো করে ঘুরতে গেলে 3টে দিন লাগবে, আমার এখানে একটা দিন কম পড়ে গেছে। একদিন আপনি আশেপাশে ঘুরলেন, একটু রেস্ট ফেস্ট করলেন, দ্বিতীয় দিন গ্রেট ওয়াল অফ চায়না দেখে নিলেন, তৃতীয় দিন এখানকার যে সমস্ত হিস্টোরিক্যাল যে সমস্ত স্থাপত্য রয়েছে, যেমন হচ্ছে দিক থেকে তিয়ানমেন স্কোয়ার, তারপরে হচ্ছে ফরবিডেন সিটি, সামার প্যালেস, টেম্পল অফ হেভেন, এইগুলো দেখে নিলেন। 3 দিন এখানে দিতেই হবে। চীনে ঘুরতে ঘুরতে একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন বা আমিও কখনো খেয়াল করেছি, আমাদের ওখানকার মতো কিন্তু এখানে প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক অঞ্চলে মন্দির, মসজিদ বা ধর্মীয় কোনো উপাসনালয় নয়। কারণ চীন হচ্ছে নাস্তিকতাবাদী রাষ্ট্র। নাস্তিকতাবাদী রাষ্ট্র মানে কি, যেখানকার সরকার বা এখানকার প্রশাসন তারা কিন্তু কোনো ধর্মে বিশ্বাস করে না। তবুও কিন্তু চীনে 3 ধরনের মানুষ রয়েছে, মানে 3 সম্প্রদায়ের মানুষ রয়েছে। একটা হচ্ছে বুদ্ধিস্ট, একটা হচ্ছে তাও, আর একটা হচ্ছে কনফুসীয়বাদী। এই কনফুসীয়বাদ কি? কনফুসীয়বাদ হচ্ছে যেখানে রাজারা বা মানুষ প্রকৃতির পুজো করে, প্রকৃতির উপাসনা করে। তো এই বেজিংয়ে যে রয়েছে টেম্পল অফ হেভেন, সেটা হচ্ছে এই কনফুসীয়বাদ বা কনফুসীয়বাদী একটা মন্দির, যেখানে প্রকৃতির উপাসনা করা হয়। আমাদের চলার পথে এই যে পাশে লাইনটা রয়েছে না, এটা হচ্ছে মেট্রোর লাইন। এই মেট্রো লাইনটা কানেক্ট করে হচ্ছে বেজিং শহরের সঙ্গে বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। এই রাস্তাও যাচ্ছে এয়ারপোর্টের দিকে, এই রেলপথও যাচ্ছে এয়ারপোর্টের দিকে। এটা এয়ারপোর্ট কানেক্টিভিটি মেট্রো। সময় বেলা 10:01, বাস আমাদের পৌঁছে দিলে হচ্ছে মুতিয়ান ইউ। এই হচ্ছে পুরো এলাকাটা। আমরা এই মুহূর্তে রয়েছি এই জায়গাতে। এখানে রয়েছে মুতিয়ান ইউ ভিলেজ। আর এখান থেকে শাটেল বাস নিয়ে যাবে একদম টিকিট চেক পয়েন্টে। টিকিট চেক পয়েন্ট থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে, একটা হচ্ছে ওয়েস্ট, একটা হচ্ছে ইস্ট। ইস্টের দিকেও কেবল কার যায়, আবার ওয়েস্টের দিকেও কেবল কার যায়। তাহলে ওয়েস্টের কেবল কার ধরে আমি পৌঁছাবো হচ্ছে 14 নম্বর টাওয়ারে। এগুলো হচ্ছে সমস্ত টাওয়ার, আর এটা হচ্ছে চীনের প্রাচীর। তো এই 14 নম্বর টাওয়ার থেকে যেতে হবে আমাকে ওই 23 নম্বর পর্যন্ত। আবার যদি কেউ ওয়েস্ট সাইড ছেড়ে ইস্ট সাইডে যায়, তাহলে ইস্ট সাইডেও কিন্তু কেবল কার রয়েছে, যে কেবল কার কিন্তু একদম পৌঁছে দেবে হচ্ছে ওই টাওয়ারে। কে যদি মনে করে যে আমি এখানে এসে টিকিট কাটবো, এখানে এসেও টিকিট কাটা যায়, আবার অনলাইনেও টিকিট কাটা যায়। এই মুতিয়ান ইউতে পৌঁছানোর পর এখান থেকে যেতে হবে হচ্ছে আমাকে কেবল কার স্টেশন। তো কেবল কার স্টেশন যাওয়ার জন্য শাটেল বাস পাওয়া যায়। এবার এই বেজিং থেকে আমি এখানে পৌঁছালাম, আমাকে শাটেল বাস নিতে হবে, আবার প্রাচীর দেখতে হবে। তো এইগুলোর জন্য কিন্তু সমস্ত সেপারেট টিকিট হয়। বেটার একটা কম্বো টিকিট কেটে নিন। আপনার কেবল কারের টিকিট থাকবে, শাটেল বাসের টিকিট থাকবে, এবং বেজিং থেকে আসা যাওয়াও থাকবে। তো কম্বো টিকিট আমি এখানে কেটে নিয়েছিলাম। এর জন্য আমার খরচ পড়েছে ভারতীয় টাকায় 3,579 টাকা 97 পয়সা। বার্গার কিং রয়েছে, আরও অনেক দোকানপাট রয়েছে। খাওয়া দাওয়ার যদি জিনিসপত্র কিনতে হয়, আমি সবসময় সাজেস্ট করব যে এখান থেকে কিন্তু কিনে নিন।
জলের বোতল অবশ্যই এখান থেকে নিয়ে নিন, টুপি ফুপি এইসব লাগলে, ছাতা মাতা লাগলে এখান থেকেই নিয়ে নিন। এখান থেকে কিন্তু শহরে মানে বেজিংয়ে ট্রান্সফার হওয়ার বাসও পাওয়া যায়, নাই হচ্ছে 41 করে। 40 চাইনিজ ইউয়ান মানে হচ্ছে ধরে নিন প্রায় 600-র কাছাকাছি হবে। তো এখান থেকে বাসও পাবেন, এখান থেকে কিন্তু শহরে ট্রান্সফার হতে পারবেন। চায়না এতটাই টুরিস্ট ফ্রেন্ডলি, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। যারা গাড়ি নিয়ে আসবে গাড়ির পার্কিংও আছে এখান থেকে। একটা রেস্টুরেন্টে গ্রুপের সবাইকে জড়ো করে গাইড ম্যাপ ধরে বুঝিয়ে দিল কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে আর কখন ফিরে আসতে হবে। মোট 5 ঘন্টা টাইম দেওয়া হবে এই চীনের প্রাচীর দেখার জন্য। সবাই নিজের মতো ঘোরো, কিন্তু 5 ঘন্টা পরে এসে বেলা 3টের সময় মিটিং পয়েন্টে জমা হও। জমা হওয়ার পরে তোমাদেরকে আবারও এখান থেকে বেজিং ব্যাক করবে। এবার কেউ এগিয়ে গিয়েছে, কেউ ব্রেকফাস্ট করছে, কেউ কফি খাচ্ছে, কেউ টয়লেট যাচ্ছে। যাই হোক, আমি আপনাদের গাইড, আমি আপনাদেরকে এখন সব বুঝিয়ে দেবো, সব কিছু দেখাবো। গ্রেট ওয়াল অফ চায়না আসতে চাইছেন, ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু আপনাদের আলটিমেট গ্রেট ওয়াল অফ চায়নার বাংলায় গাইডলাইন। পিক সিজন হচ্ছে এখানে মার্চ থেকে নভেম্বর, মানে এখন কিন্তু এখানে পিক টাইম চলছে। সকাল 7টা 20 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বাস। আর অফ সিজন হচ্ছে নভেম্বরের 16 থেকে মার্চের 15, তখন 8টা 20 থেকে 6টা পর্যন্ত। আসলে আমি আমার একাকিত্বকে এতটা এনজয় করি, এতটাই ভালোবাসি না, যে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমি নিজেকে দেওয়ার মতো অনেক সময় পেয়েছি। আর সবচেয়ে কথা সোশ্যাল মিডিয়া, আমি এখানে সোশ্যাল মিডিয়া ইউজ করছি না, আমি একটা ছবিও কোথাও পোস্ট করিনি। শেষ দিন পর্যন্ত প্ল্যান করেছি কোনো ছবি ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও পোস্ট করবো না। অধিকাংশ মানুষ জানি না যে আমি কোথায় এসেছি। জিজ্ঞেস করছে ভিডিও কবে আসবে, ভিডিও আসবে না, আমি কিছু বলছি না, অ্যান্সার করছি না, একদম বাড়িতে গিয়ে পোস্ট করব। শাটেল বাসে উঠে পড়লাম, আর এখানে টিকিট হিসেবে চেক হলো হচ্ছে আমার পাসপোর্ট। প্রত্যেক জায়গায় কিন্তু পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্টই হচ্ছে আপনার সবচেয়ে বড় টিকিট। প্রত্যেকটা পরে বলে আসছি। আর সেই সাথে আরও একটা কথা বলছি, প্রত্যেকটা পড়বে যে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চায়না সিরিজ কেমন লাগছে আপনাদের একটা কমেন্টস করে জানাবেন। চলার পথে একটা গ্রাম পার করলাম, এটা হচ্ছে মুতিয়ানিউ গ্রাম। এই গ্রামে কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে। গ্রাম মানে আমাদের মতো গ্রাম নয়, এখানকার মতো গ্রাম, শহুরে গ্রাম। এখানে ওই হোমস্টে রয়েছে, যদি মনে করেন আমি গ্রামে থাকবো তো থাকতেই পারে। বাস এইখানে ড্রপ করে দিল, অল্প একটু জার্নি। এখান থেকে শুরু হবে হচ্ছে গ্রেট ওয়ালের পথে জার্নি। এটা নো ড্রোন জোন, বাট অথরাইজ ড্রোন থাকলে বা বিশেষ কোনো ড্রোন মডেল যেগুলো চায়না অ্যাপ্রুভড, সেই ড্রোন চাইলে এখানে আনা যেতে পারে। দূর থেকে দেখা যাচ্ছে ঐতিহাসিক চীনের প্রাচীরের কিছু অংশ। যারা প্রথমে যাবে হচ্ছে ইস্ট সাইড, এটা হচ্ছে ইস্ট সাইডের কেবল কার। আর যারা যাবে হচ্ছে ওয়েস্ট সাইড, সেটা হচ্ছে ওয়েস্ট সাইডের কেবল কার। কেউ যদি মনে করে আমি বেশি পরিশ্রম করবো না, বেশি হাঁটাহাঁটি করতে চাই না, আমি অত বেশি খাড়াই উঠতে পারবো না, তাদের জন্য হচ্ছে ইস্ট সাইড। তারা ইস্ট সাইড 14 থেকে 1 পর্যন্ত রয়েছে, খানিকটা দেখে ব্যাক করে চলে আসুন। TikTok. নো, দিস ইজ ফর ইউটিউব। For YouTube. Oh, Yeah. you see? Hello. হ্যালো, Hello. বাংলাদেশ ঢাকা ঢাকা থেকে এসেছেন? কবে এসেছেন এখানে? এই বেজিং আসছি কালকে, কিন্তু চায়না আসছি 29 তারিখ। আচ্ছা আচ্ছা, কী কী শহর ঘুরলেন? কুমিং, কুমিং, তারপর সাংহাই, সাংহাই, দেন বেজিং। বেজিং। এরপরে কোথায় যাবেন? গো টু ঢাকা। আর কোথাও যাবেন না? ওনারা গ্রুপ ট্যুরে এসেছেন, 3টে শহর দেখবেন, বেজিং, সাংহাই আর হচ্ছে কুমিং। 3টে নিয়ে ফ্লাইট সব কিছু নিয়ে বাংলাদেশি টাকায় খরচ পড়েছে অলমোস্ট 2 লাখ, তাই তো? 2 লাখ, অলমোস্ট 2 লাখ। বাহ, এইগুলো বেশ সুন্দর। তো কেউ যদি মনে করে আমি হেঁটে উঠবো, তাহলে হেঁটে উঠতে পারে। এখান থেকে ট্রেকিং রুট রয়েছে সিঁড়ি দিয়ে দিয়ে। আর যারা মনে করবে কেবল কার উঠবো, তাদের জন্য কেবল কার রয়েছে। কেবল কার স্টেশনে পৌঁছানোর পর এই ওপর থেকে জাস্ট ভিউটা দেখুন, তাহলে মোটামুটি একটা আইডিয়া এসে যাবে যে আমরা কোন রকম জায়গায় আছি। ওই যে জঙ্গল পাহাড়, তার মধ্যে রয়েছে চীনের প্রাচীর। একটা গন্ডোলার কেবিনে 6 জন করে যেতে পারবে। লাইন দিয়ে এখানে বোট করতে হবে। আর আজকে কাজে দেবে আমার অস্ত্র, আমার পাখা। 11টা বেজে 5 মিনিট উঠে পড়লাম কেবল কারে। দেখা যাক ওপরে যেতে কতক্ষণ লাগে। পাহাড়ি ঘন জঙ্গল, তার মধ্যে দিয়েই এই কেবল কারগুলো উঠছে। ডান দিকে তাকাতেই প্রথম নজরে এলো চীনের প্রাচীরের বিস্তার দক্ষিণ পূর্ব দিকে, যেখানে রয়েছে 14 নম্বর টাওয়ার থেকে নিচের দিকে নেমে যাওয়ার 1 নম্বর টাওয়ার। এই অংশটি তুলনামূলকভাবে কিছুটা কম খাড়া এবং হাঁটার জন্য অত্যন্ত সহজ। যদিও আমার গন্তব্য উত্তর পশ্চিম দিকের 14 থেকে 23 নম্বর টাওয়ার। এখানে একটা কথা বলে রাখি, যদি কম্বো টিকিট কাটা থাকে তাহলে 1 থেকে 14 কিংবা 14 থেকে 23 দুই জায়গার কেবল কারই আপনি একসঙ্গে অ্যাক্সেস করতে পারবেন। কেবল কার থেকে নামার পর এই হচ্ছে প্রাচীরের এন্ট্রি। এখানেও রেস্টরুম রয়েছে। 2007 সালে সুইজারল্যান্ডের একটা অনুষ্ঠানে বিশ্বের 100টা স্মৃতিস্তম্ভের উপরে ভোটাভুটি হয়, যার মধ্যে সপ্তম আশ্চর্যের মধ্যে মানে 7 ফাউন্ডার্স,
তার মধ্যে এই চীনের প্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়নাও উঠে আসে এবং তখন থেকে কিন্তু এটা আজও বিশ্বের যে সপ্তম আশ্চর্য তার মধ্যে একটা। অনেকটা পথ হাঁটতে হবে আজকে, তার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপারেশন দরকার। 20 নম্বর টাওয়ার হচ্ছে হিরো স্লোপ, 15 থেকে শুরু হবে, এ হচ্ছে 20 পর্যন্ত এদিকে রাস্তা। চলো ওঠা যাক। সিঁড়িগুলো বিশাল খাড়া খাড়া, এইরকম খাড়া খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হবে, একটার সাথে আরেকটার বিরাট গ্যাপ। এই উপরে উঠে আসার পর এই হচ্ছে স্লোপ, এখানে এরকম স্লোপ রয়েছে, তারপর আবার কিছুটা খাড়াই, আবার স্লোপ, আবার খাড়াই, আলটিমেট ওইখানে পৌঁছাতে হবে, ওইটা হচ্ছে টপ। কত বছরের একটা পুরনো ইতিহাস। আর এই যে গ্রেট ওয়াল, এটা কেন তৈরি করা হয়েছিল, কি কারণের পেছনে, সবটা আমি আপনাদেরকে বলবো, জাস্ট শুনে নিন আর ফিল করুন। এতদিন ধরে যেটার কথা শুনেছেন, বইতে পড়েছেন, আজ আপনারা কিন্তু আমারই সাথে এই পথ ধরে হেঁটে চলেছেন একদম সামনের দিকে। ছোটোবেলায় স্কুলের বইতে বা কোথাও পড়েছিলাম যে পৃথিবীর কোন জিনিস চাঁদ থেকে দেখা যায়, তো সেখানে অ্যান্সার লেখা ছিল চীনের প্রাচীর। এটা একদমই ভুল কথা, ঠিক আছে? নাসা প্রমাণিত করে দিয়েছে যে চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায় না। চীনের প্রাচীর কোনো দীর্ঘ প্রাচীর নয়, এটা একটা বাউন্ডারি, প্রায় 21 থেকে 22,000 কিলোমিটার একটা বাউন্ডারি। সেই বাউন্ডারিটা কীরকম? ধরে নিন যে আপনি একটা বাড়ি তৈরি করেছেন, আপনার বাড়ির সামনের অংশ প্রাচীর, পেছনের অংশ তার কাটা দেওয়া, সাইডের অংশে খাল কাটা, এই সব মিলিয়ে হচ্ছে একটা বাউন্ডারি, দ্যাটস চীনের প্রাচীর। যার মধ্যে পাহাড় রয়েছে, যার মধ্যে এই ওয়াল রয়েছে, যার মধ্যে পরিখা রয়েছে, যার মধ্যে জঙ্গল রয়েছে, সব কিছু রয়েছে, সব কিছু মিলিয়ে হচ্ছে চীনের বাউন্ডারি, সেটাকে আমরা বলি হচ্ছে চীনের প্রাচীর। তবে যারা বিশেষজ্ঞ তারা জরিপ করে দেখেছে চীনের যে প্রাচীরের পরিধি সেটা হচ্ছে 21,196 কিলোমিটার। সেটা কিন্তু স্ট্রেট নয়, সেটা কিন্তু আঁকাবাঁকা পথে। বলে যদি এই পুরো আঁকাবাঁকা প্রাচীরটাকে স্ট্রেট করা যেত, এই বাউন্ডারিটাকে, তাহলে পৃথিবীর অর্ধেক নাকি কভার হয়ে যেত, এতটাই বড় এখানকার বাউন্ডারি বা সীমানা। এইটা হচ্ছে আরেকটা টাওয়ার। শুধু টাওয়ার দেখলেই হবে না, টাওয়ারের কারণ জানতে হবে। প্রত্যেকটা টাওয়ার এক অপর থেকে হচ্ছে উঁচু, এবং এইরকমই সিস্টেম যে সব থেকে উঁচু টাওয়ারে যে আছে তারপরে যে আছে সে তার সিগন্যাল দেখতে পাবে। তো এই প্রাচীরের সাথে এইভাবে টাওয়ারগুলোকে অ্যাডজাস্ট করে বানানো হয়েছিল, এই মাপেই বানানো হয়েছিল, যদি কখনো শত্রুপক্ষ আক্রমণ করে তাহলে ওপরের টাওয়ারের যে রক্ষী আছে সে একটা সিগন্যাল দেবে, তাহলে সেই সিগন্যাল যেমন অন্য টাওয়ারের যারা পাহাড়ে রয়েছেন টাওয়ার ম্যান বা ওয়াচম্যান তারা যেমন দেখতে পাবে, তেমনি একদম বেজিং থেকেও কিন্তু সেই সিগন্যাল দেখা যাবে যে শত্রুপক্ষ আক্রমণ করছে। তখন তো আর মানে মোবাইল ছিল না বা ফোন ছিল না বা অন্য কোনো উপায় ছিল না বা স্যাটেলাইট ছিল না যে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শত্রুপক্ষ আক্রমণ করছে। তা সিগন্যাল কী ছিল? যদি দিনের বেলা আক্রমণ করতো সেক্ষেত্রে সিগন্যাল ছিল হচ্ছে ধোঁয়া। এখানে দাঁড়িয়ে টাওয়ারে দাঁড়িয়ে একজন রক্ষী সে একটা ধোঁয়ার সিগন্যাল দিত, স্মোক সিগন্যাল যাকে বলে। সেই ধোঁয়ার সিগন্যাল দেখে সবাই অ্যালার্ট হতো যে হ্যাঁ কোনো বিপদ আছে। আর যদি আক্রমণ হতো রাত্রেবেলায়, চারদিকে তো ঘন জঙ্গল, সেক্ষেত্রে ছিল হচ্ছে মশাল, সে মশাল জ্বালিয়ে সিগন্যাল দিত যে শত্রুপক্ষ আক্রমণ করছে, তখন সবাই আর কি অ্যালার্ট হয়ে যেত। এবং সেই টাওয়ারের উচ্চতা এতটাই, এবং প্রাচীরের সেই প্রান্তে টাওয়ার রয়েছে যেটা কিন্তু বেইজিং শহর থেকেও দেখা যেত, দূর থেকে দেখা যেত যে এখানে সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ শত্রুপক্ষ আক্রমণ করছে। কি কায়দায় তৈরি দেখুন, এখানে একটা টাওয়ার, আবার এইটা হচ্ছে স্লোপ, আবার ওই জায়গায় একটা টাওয়ার, আবার ওই জায়গায় টাওয়ার। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পরপর পরপর যে টাওয়ারগুলো বিভিন্ন উচ্চতায় সেগুলো দেখতে পাচ্ছি, আর সবার উপরে টাওয়ার রয়েছে ওইখানে। চীনের এই প্রাচীর কত বছর পুরনো? যদি আমি প্রাচীনত্বের কথা বলি তাহলে চীনের প্রাচীর হচ্ছে প্রায় 2200 থেকে 2300 বছর পুরনো, যখন চীনে প্রথম রাজত্ব শুরু হয়েছিল রাজবংশের। তারপর বিভিন্ন সময় যারা যারা চীনে রাজত্ব করেছে, যেই ডাইনেস্টি রাজত্ব করেছে, তারা তাদের মতো করে এই প্রাচীরকে বৃদ্ধি করেছে, কোথাও প্রাচীর বাড়িয়েছে, কোথাও সংক্ষিপ্ত করেছে, তারা তাদের মতো করে এটাকে আর কি মডিফিকেশন করেছে। আর এখন যে প্রাচীরটায় রয়েছি, এই প্রাচীরটার বয়স হচ্ছে 500 থেকে 600 বছর। কোনো কোনো জায়গায় মাটির তৈরি প্রাচীর ছিল, তো সেই প্রাচীর তো ভেঙে চুরে গিয়েছে। আর এখানে যে প্রাচীর রয়েছে এটা হচ্ছে ইট বা চুন সুরকি দিয়ে তৈরি। এবার মনে প্রশ্ন আসতে পারে যে এত বছর ধরে এই সব প্রাচীরগুলো দাঁড়িয়ে রয়েছে অক্ষত অবস্থায়, এখনও ভেঙে পড়েনি, কী এমন সিমেন্ট ব্যবহার করা হয়েছিল? সেই সিমেন্ট আমিও আমার বাড়ির কাজে লাগাবো, তো এখানে কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি।
আমি আপনাদেরকে বলেছিলাম স্টিকি রাইসের কথা, এখানে চীনারা যে চাল খায় স্টিকি রাইস, আঠালো চাল। তো এই প্রাচীরের একটার সঙ্গে যে একটা ইটের জয়েন্ট রয়েছে সেখানে ব্যবহার করা হচ্ছে স্টিকি রাইস স্যুপ। চালের যে রস, সেই রস এতটাই শক্ত এবং তার আঠা এতটাই মজবুত যে সেইটাকে ব্যবহার করা হয়েছে এখানে একটার সঙ্গে একটা ইট জোড়া দেওয়ার জন্য। তখনকার দিনে কিন্তু কোনো রকম সিমেন্ট, বালি, পাথর, কংক্রিট এরকম ব্যবহার করা হয়নি, যা কিন্তু এত বছর পরে, প্রায় 600 বছর পরে আজও কিন্তু অক্ষত রয়েছে। আমি বলেছিলাম যে এই প্রাচীর মাটির তৈরি, মানে মাটির ওপরে সব স্ল্যাব বসানো আছে। তো এখন এগুলো সিমেন্ট বসানো হচ্ছে যাতে স্ল্যাবগুলো খুলে না যায়। এগুলোকে ভাঙলে এর নিচে সব মাটি। চীনের প্রাচীরকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম কবরস্থান। কেন দীর্ঘতম কবরস্থান এটা? এই প্রাচীর তৈরি করার সময় এখানকার যা প্রতিকূল পরিস্থিতি বা যেরকম আবহাওয়া, সেখানে বিভিন্ন কৃষক, শ্রমিক যারা বন্দী, তাদেরকে বাধ্য করা হয়েছিল এখানে কাজ করার জন্য। অর্থাৎ এই প্রাচীর তৈরি করতে তাদেরকে বাধ্য করা হয়েছিল। পরিশ্রম, অমানসিক অত্যাচার, প্রতিকূল পরিবেশ সব কিছুর মধ্যে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এই কাজ করতে গিয়ে প্রাণ হারায়। তো যারা প্রাণ হারিয়েছিল সেই সময় তাদেরকে আশেপাশে বিভিন্ন জায়গায় সমাহিত করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল। মারা গেছে এখানে কবর দিতে। তার জন্য এই চীনের প্রাচীরকে বলা হয় যে পৃথিবীর বৃহত্তম এবং দীর্ঘতম কবরখানা। চীনের প্রাচীর কেন তৈরি করা হয়েছিল? চীনের প্রাচীর তৈরি করার প্রধান যে কারণ সেটা হচ্ছে এখানকার ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করা। অর্থাৎ আমার বাড়ির চারিপাশে যদি আমি উঁচু করে প্রাচীর দিয়ে দিই তাহলে কিন্তু আমার বাড়ি সুরক্ষিত। কার হাত থেকে? শত্রুপক্ষের হাত থেকে। কারা শত্রুপক্ষ? না, চীনে সেই সময় মঙ্গল, হুন এদের আক্রমণ হতো, মাঝে মধ্যে আক্রমণ হতো। এরা আসতো, লুটপাট করতো, গবাদি পশু, ধন সম্পত্তি সব লুটপাট করে নিয়ে চলে যেত, মানুষকে খুন করতো, এসব করতো। ওদেরকে ঠেকাতেই কিন্তু এই প্রাচীর দেওয়া হয়েছিল, যাতে ওরা আক্রমণ করতে না পারে, বা আক্রমণ করলেও যেন ওইখানে দাঁড়িয়ে রক্ষী খবর পেয়ে যায় যে আক্রমণ হচ্ছে, তখন সবাই কিন্তু অ্যালার্ট হয়ে যায়। এই যে প্রাচীরের রাস্তাটা, এটা এত চওড়া কেন? এটা তো সরু হতে পারতো, এখান দিয়ে আমরা হাঁটছি, মনে হচ্ছে এখান দিয়ে একটা গাড়িও চলে যাবে, এরকম করা হয়েছিল কেন? তার কারণ হচ্ছে সেই সময় সিল্ক রুটের বাণিজ্য পথ। এই সময় চীন থেকে নানা রকম মশলাপাতি, তারপরে রেশমি কাপড়, এগুলো এক্সপোর্ট হতে হচ্ছে ইউরোপ এবং এশিয়ায়। তো সেই যে সিল্ক রুটের পথ, তার একটা রুট কিন্তু এখান দিয়েও গিয়েছে। তো সেই যারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, যেসব ব্যবসায়ীরা বা বণিকরা, তাদের ওপর যাতে কোনো রকম আক্রমণ না হয় বা তারা যাতে নিশ্চিন্তে যেতে পারে, তার জন্যই কিন্তু এই প্রাচীরে চলাচলের জন্য, মানে গাড়ি চলাচলের জন্য বা যানবাহন চলাচলের জন্য এরকম চওড়া রাস্তা রয়েছে। আর তার পরিবর্তে কিন্তু তাদের কাছ থেকে তৎকালীন যে প্রশাসন ছিলেন বা রাজা ছিলেন, তিনি কিন্তু ট্যাক্স নিতেন। এই জায়গাটায় চলছে রিনোভেশনের কাজ। বিভিন্ন ঋতুতে এই গ্রেট ওয়াল অফ চায়না বিভিন্ন রকম দেখতে হয়। সূর্যোদয়ের সময় একরকম দেখতে হয়, সূর্যাস্তের সময় একরকম দেখতে হয়, যখন আকাশে প্রচুর মেঘ থাকে তখন একরকম দেখতে হয়, তো যখন ব্লসম থাকে তখন ব্লসমের চারিপাশে ফুটে থাকে। তো বিভিন্ন সময়কার এখানে ছবি দেওয়া রয়েছে। আবার যখন উইন্টার তখন এখানে প্রচুর স্নোফল হয়, তখন এটা অফ সিজন। তো এখানে চলছে রিনোভেশনের কাজ এই জায়গাটায়। এই যে আমরা চীনের প্রাচীর দেখছি, সেই সঙ্গে বলছি যে বেজিং চীনের রাজধানী, কিন্তু বেজিং কিন্তু প্রথম থেকে চীনের রাজধানী ছিল না। চীনের রাজধানী ছিল হচ্ছে শিয়ান। এর আগে যখন শিয়ানে গিয়েছিলাম আমি বলেছিলাম, শিয়ানের তখন নাম ছিল হচ্ছে চ্যাংআন। চ্যাংআন বা শিয়ান প্রায় 1100 বছর ধরে কিন্তু চীনের রাজধানী ছিল। প্রায় 13টা রাজবংশ সেখানে রাজত্ব করেছে, যেখানে আমরা দেখেছিলাম যে চীনের প্রথম সম্রাট, তার সমাধি এবং হচ্ছে টেরাকোটা আর্মি। পরবর্তী সময় এই বেজিং চীনের রাজধানী বা ক্যাপিটাল হয়। আর আমি একটু আগে বলছিলাম যে সিল্ক রুট বা রেশমি পথের কথা, তো সেই সিল্ক রুটের যে ব্যবসা সূচনা সেটা কিন্তু সেই পুরনো রাজধানী শিয়ান থেকে শুরু হয়েছিল। বেজিংয়ে যেমন দ্য গ্রেট ওয়াল রয়েছে, তেমনি শিয়ানকে বলা হতো 4 গ্রেট অ্যানশিয়ান ক্যাপিটাল। তার মানে কি 4টি মহান প্রাচীরের রাজধানী। আগের দিন গিয়েছিলাম শিয়ানে, দেখিয়েছিলাম ওখানকার 14 কিলোমিটার প্রাচীর। তো ওখানেও কিন্তু প্রাচীর রয়েছে। চীনের প্রায় প্রত্যেকটা শহর যেখানে একটা সময় কোনো না কোনো রাজবংশ বা একাধিক রাজবংশ রাজত্ব করেছে, সব জায়গায় কিন্তু প্রাচীর রয়েছে। কাজেই যারা বেজিং দেখছেন তারা কিন্তু শিয়ান অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু এখানকার ইতিহাসকে মেলানো খুব মুশকিল। ওইখান থেকে এই রকম খাড়া সিঁড়ি ওই ওপরে চলে গেছে। এইটা সরাসরি কানেক্ট করা হচ্ছে গেট নাম্বার 23-কে। দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুব সোজা, তো সোজা নয়। কারণ প্রাচীরটা যেহেতু আস্তে আস্তে ওপর দিকে গিয়েছে, সেই সামঞ্জস্য রেখে এখানে যে সিঁড়িগুলো বানানো হয়েছে, প্রত্যেকটা সিঁড়িতে গ্যাপ আছে। আগেই বলেছি ফিজিক্যালি আর মেন্টালি ফিট হয়ে তবে কিন্তু আসতে হবে এখানে, না হলে একটা টাওয়ার দেখে ভিড়ে গেলেও হয়। একে হাই অল্টিটিউড, তার উপরে এরকম খাড়াই সিঁড়ি। হ্যাঁ, আজ বুঝিয়ে দিচ্ছে খাটনি কাকে বলে।
গলা শুকিয়ে যাবে, ওই জন্য সঙ্গে লেমন জুস বা জল এরকম রাখতে হবে। আর বেশি নিজের দিকে তাকালে মাথা ঘুরবে। আমাদের যাত্রাপথের সবচাইতে কঠিন চড়াই, এইরকম প্রায় 90 ডিগ্রির কাছাকাছি খাড়া। মানে সিঁড়িতে হাত পাচ্ছি, এতই খাড়া। সবাই বসে বসে নামছে, কি করবে, মাথা ঘুরবে তো এখানে এসে। উচ্চতা, ঠান্ডা হাওয়া, খাড়া সিঁড়ি, পিঠে ব্যাগ, হাতে ক্যামেরা, সব মিলিয়ে এই চড়াইটা শ্রীরাম। বেশ কঠিন ছিল আমার কাছে। তবে মনের মধ্যে এই অ্যাডভেঞ্চারের ঝড় উঠেছিল, এই প্রাচীরের সব থেকে উঁচু যে টাওয়ার, যে করেই হোক সেখানে পৌঁছাতেই হবে। টাইম হচ্ছে 12:24, ঘেমে নিয়ে একাক্কার হয়ে গেছে। আর এই যে ওয়াচ টাওয়ারটা, এটাও রিনোভেশনের কাজ চলছে। ডিস্টেন্স মোটামুটি যেখান থেকে স্টার্ট করেছি ওখান থেকে অন্তত 2.5 কিলোমিটার হবেই। মানে 2.5 কিলোমিটার যাওয়া, 2.5 কিলোমিটার ফেরা। আর সঙ্গে খাবার দাবার, জল অবশ্যই নিয়ে আসবেন। এখানে বসে টুকটাক খাওয়া দাওয়া করবেন, ওনাকে খাওয়া দাওয়া করছে। ছোটো পুচকি বাচ্চাকেও নিয়ে এসছে, বাচ্চাটা এখন খেয়ে ঘুমাবে। তো যদি আপনারা আপনাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে আসতে চান, যদি বাচ্চা হাঁটতে পারে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। হাঁটতে পারলে তবেই আসুন, না হলে একটুখানি দেখে ফিরে যান, কারণ এখান থেকে কিন্তু ওই পর্যন্ত ফিরে যাওয়া অনেকটাই কিন্তু রাস্তা, সময় কিন্তু অনেকটাই লাগবে। আমরা এসে পৌঁছেছি 22 নম্বর টাওয়ারে। এরপরে আরেকটা টাওয়ারই পড়ে আছে, সেটা হচ্ছে 23 নম্বর টাওয়ারে যাব। তবে এই 22 নম্বর টাওয়ারের একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা আপনাদেরকে বলি। এটার নাম হচ্ছে দ্য গুয়াচুং ক্যানাল। কিন্তু দ্য গুয়াচুং ক্যানাল সম্পর্কে জানতে গেলে আগে আমাদের এই যে মিন রাজবংশের রাজত্বকালে সেখানে একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা ছিলেন, তার নাম হচ্ছে ছি ঝুয়াসুং। তো ছি ঝুয়াসুং একটা কৌশল অবলম্বন করেছিল, সেটা হচ্ছে পাহাড়ি যে ঝর্ণা বয়ে যায় না, সেই ঝর্ণা থেকে একটা খালের মতো করে কেটে একটা কৃত্রিম খাল তৈরি করেছিল। এবার আমি শত্রুপক্ষ, আমি আস্তে আস্তে সামনে দিয়ে এগোচ্ছি। এবার আমার সামনে যদি খরস্রোতা খাল থাকে যেখান দিয়ে প্রচুর জল বইছে, স্বভাবতই আমি সেটা পার করতে পারবো না, বা পার করতে গেলে আমাকে অনেক প্রতিবন্ধকতা পার করতে হবে। তো সেই একটা টেকনিক উনি ইউজ করেছিলেন। তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তার একটা রাজনৈতিক গুরু ছিলেন, তার নাম হচ্ছে গুয়াংঝং। তা সেই থেকে এটার নাম হচ্ছে গুয়াংঝং কানাল। এরপরে লাস্ট হচ্ছে 23 নম্বর, যেখানে গিয়ে আমাদের এই পথ চলা শেষ হবে। হাঁটু পেটের ওপরে উঠে যাচ্ছে, হাঁটু বুকের কাছে উঠে যাচ্ছে, এমনই খাড়াই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ফাইনালি এসে পৌঁছে গেলাম এই গ্রেট ওয়াল অফ চায়নার লাস্ট যে গেট নাম্বার 23-এর কাছে। আর এখন টাইম হচ্ছে 1:08। আপনাদের মনে কখনো হয়তো প্রশ্ন এসেছিল যে চীনের প্রাচীরে কতদূর পর্যন্ত ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে, কতদূর পর্যন্ত প্রাচীর। তা এই পর্যন্ত কিন্তু হচ্ছে যে প্রাচীর, সেটা এখানে এসেই শেষ হয়ে যাচ্ছে। 1 থেকে এই হচ্ছে 23, এই হচ্ছে লাস্ট। এখানে যে লাল পাথরটা রয়েছে, এখানে লেখা রয়েছে ওয়াং লি ছাং ছাং মুথিয়ানিউ। ওয়াং লি ছাং ছাং মুথিয়ানিউ হচ্ছে চীনের যে মহাপ্রাচীর, তার চৈনিক নাম। আর এখানে আরও একটা কথা লেখা রয়েছে দে শেং তাং, অর্থাৎ নৈতিক বিজয়ের দরবার। দূর দূর পর্যন্ত দেখুন সব কিছু স্পষ্ট। ওই যে বেজিং শহর। গ্রেট ওয়াল অফ চায়না দেখতে আসলে 23 নম্বর পর্যন্ত কিন্তু অবশ্যই আসতে হবে। অন্তত যদি দম থাকে 23 পর্যন্ত আসুন। সত্যি এখানে আসার পর এইটুকু মনে হবে যে আমি বিশ্বের 7ম আশ্চর্যের যে একটা গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের প্রাচীর, সেই চীনের প্রাচীরের একদম শেষ পর্যন্ত যেখানে ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে, সেই শেষ পর্যন্ত আমি গিয়েছিলাম, ছবি তুলেছিলাম, দুটো কথা বলেছিলাম। আপনার চায়না ট্যুর কিন্তু এখানে এসেই সার্থক হবে। খুব ভালো অভিজ্ঞতা এই পর্যন্ত আমার এখনো অবধি চায়নায় এসে, যা ঘুরেছি, যা দেখেছি, সত্যি খুব ভালো একটা দেশ, অন্তত পর্যটকের দিক থেকে। শ্বেতাঙ্গদের প্রচুর ক্ষমতা মাইরি। এই যে একটা ছোট্ট বাচ্চা, সেও দেখছি একদম তরতরিয়ে কাঠবিড়ালির মতো উঠে আসছে। বহু স্ট্রেংথ এদের। এই পথে ওঠা কষ্টকর, নামাও কষ্টকর, কারণ এতগুলো পরপর সিঁড়ি রয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত 5.97 কিলোমিটার। যখন লাস্টে গিয়ে পৌঁছাবো তখন দেখবো যে মোট কত কিলোমিটার হলো, তাহলে হিসাব পেয়ে যাবেন যে 23 থেকে 14 পর্যন্ত আমাদের কতটা হাঁটতে হয়েছে। বেলা 2:14, ঘেমে অবস্থা খারাপ। আর এখন ডিস্টেন্স দেখাচ্ছে 8.21 কিলোমিটার। এবার নিচে নেমে যাচ্ছি। যদি আমি ওই দিকটা যেতাম, ওই দিক দিয়েও কিন্তু কেবল কার রয়েছে ওই পাহাড়ে যাওয়ার জন্য, মানে ওই দিকে যে প্রাচীর যাওয়ার জন্য। বাট ওটা অতটাও খাড়াই নয়, ওটা সিম্পল। এখানে রাস্তার ধারে বিক্রি হচ্ছে তুত ফল। এগুলো হচ্ছে তুত ফল, আর এগুলো হচ্ছে চেরি। এগুলো চেরি ফল, এইভাবে সব ঝুড়ির মধ্যে নিয়ে প্যাকেটে করে বিক্রি হচ্ছে। চেরি। আর এইগুলোকে বলা হচ্ছে তুত ফল, অনেকটা জামের মতো কালার। তো এগুলো এখানে বিক্রি হচ্ছে। গ্রেট ওয়াল যখন দেখতে আসছেন, এখান থেকে কিছু নিয়ে যান আপনাদের সংগ্রহের জন্য বা প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য। এরকম ড্রাগন নিতে পারেন। আর যদি গিফট দিতে হয়, চপস্টিক দিতে পারেন, কিংবা এখানে এরকম
বই টাইপের রয়েছে, এটা বন্ধ করলে একটা বইয়ের মতো হয়ে যায়। এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ যে চায়না, তার একটা বাউন্ডারি পুরোটা করা আছে, আর এইরকমও রয়েছে, আর সেই সাথে ওয়াল ম্যাগনেটও রয়েছে। বা এগুলোও কিন্তু দিতে পারেন হচ্ছে যারা প্রিয়জন তাদের জন্য। বার্গেনিং অবশ্যই করবেন। এইগুলো এক একটা বলছিল 85 করে, আমি নিলাম হচ্ছে 20 করে, দুটোর দাম নিল হচ্ছে 40। বলছে কি বাজে লেভেলের বার্গেনিং করে, মানে ওদের ভাষায় বলছে এত খারাপ বার্গেনিং কেউ করে না, কি বাজে লেভেলের বার্গেনিং। 180 Yeah, that's the better quality. একটা ম্যাগনেটের দাম বলছে 180। বাবা রে, Take 140, take 180. এখানে এই যে ম্যাগনেটগুলো রয়েছে এগুলো বলছে 180 করে। আমি বলেছি 15 50, 15 50. আই নো 15। চায়নাতে এসে কিন্তু বার্গেনিংয়ের মাস্টার হয়ে গেছি। এইগুলো বলছে এক একটা 150 করে, নিলাম হচ্ছে 15 করে, দুটো দিলাম হচ্ছে 30। যা দাম বলবে তা একটা শূন্য বাদ দিয়ে বলতে হবে, এটা হচ্ছে এখানকার নিয়ম। এখানে যে দোকানে যাচ্ছি, ঠিক আছে, বিশেষ করে মহিলারা, আমার হাতের এটা খুব ওদের পছন্দ। বলছে গোল্ড, আলাম না, এটা লোহা ভাঙা টিন, গোল্ড না, গোল্ড পরি না। এই রোদে পড়ার জন্য কিন্তু এখান থেকে এরকম টুপি নিতে পারেন, ভিয়েতনাম স্টাইলের টুপি, সেই সঙ্গে টি শার্টও আছে। হ্যালো, নি হাও। এখানে এরকম টি শার্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, মানে উপহার দেওয়ার জন্য নি হাও। প্লাস রয়েছে কিরিংস, যদি মনে করেন যে প্রিয়জনদেরকে কিরিংস উপহার দিবেন, সেটাও কিন্তু এখান থেকে দিতে পারেন। আর এই ঘড়িগুলো, আমি এরকম ঘড়ি হিমাচল প্রদেশ থেকে নিয়ে এসেছিলাম, আপনারা ব্লগেও দেখেছেন, সেই ঘড়ি কিন্তু এখানেও বিক্রি হচ্ছে। পান্ডা এখানে প্রচুর রয়েছে, যেহেতু চায়না হচ্ছে পান্ডার দেশ, তো এখানে পান্ডা প্রচুর রয়েছে, চপস্টিক রয়েছে, বহু জিনিস রয়েছে এখানে। এই প্লেটগুলো খুব সুন্দর লাগছে, এগুলোও নিতে পারেন কাউকে উপহার দেওয়ার জন্য, খুব সুন্দর এই প্লেটগুলো। সিস্টেম দেখুন, যে আগে এসছে তাকে ওরা কার্ড দেবে, তারা আগে এখান থেকে বেজিং ফিরবে। আমি দেখা যাচ্ছে গেলাম 2-4 ঘন্টা পরে ফিরলাম, 3টের টাইম 5টায় ফিরলাম, আমার জন্য বাকিরা ওয়েট করবে না, আমি যাব লাস্টে। যারা টাইমে এসছে তাদেরকে কার্ড দিয়েছে, সিরিয়াল নাম্বার দিয়েছে, তারা গিয়ে বাসে উঠবে এবং তারা চলে যাবে হচ্ছে বেজিংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে সিস্টেম। বিকেল 4:28, বাস আমাকে ড্রপ করে দিল হচ্ছে মেট্রো স্টেশনের সামনে, এটার নাম হচ্ছে অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেশন। এখান থেকে মেট্রো নিয়ে আমি যাব হচ্ছে ডেংসিকিউ। আজকে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, আর নড়তে পারছি না, আজকে পিঠে ঘাড়ে এত বেশি ব্যথা করছে। পিঠে ব্যাক ছিল তো, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। আর সেই সাথে শেষ করলাম আজকের এই বেজিংয়ের পর্ব। আগামীকাল এখান থেকে যাব হচ্ছে বেজিং থেকে বুলেট ট্রেন ধরে হচ্ছে সাংহাই, এবং আগামী 2টো পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো এবং আমি দেখবো হচ্ছে সাংহাই। তো আজ গল্পের এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই চীনের মহাপ্রাচীরের গল্প, গ্রেট ওয়াল অফ চায়নার গল্প, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। আরেকবার মনে করাচ্ছি, যারা স্মার্ট টিভি থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু প্লিজ আপনাদের স্মার্টফোন থেকে এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্টস কিন্তু অবশ্যই করে দেবেন। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে বেজিং থেকে সাংহাইয়ের পথে বুলেট ট্রেনে। লাভ ইউ।